সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আপনাদেরকে কিছু গাইডলাইন শেয়ার করব। বিশেষ করে কানাডাতে সর্বাধিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় এক্সপ্রেস এন্ট্রির অধীনে। সেই ইমিগ্র্যান্ট ভিসাটি পাওয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে ক্যাটাগরি বেস ড্রগুলো খুবই ভূমিকা রাখতেছে, খুবই বড় ভূমিকা রাখতেছে পিআর পাওয়ার ক্ষেত্রে। আপনার অকুপেশনটা যদি ক্যাটাগরি বেজের মধ্যে না হয় তাহলে পিআর পাওয়াটা অনেকটা আনসার্টেইন হয়ে যাচ্ছে। বিশেষ করে আউট অফ কানাডা থেকে যারা পিআর হতে চান তাদের জন্য বলা চলে যে ক্যাটাগরির বাইরে অলমোস্ট ইম্পসিবল। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে পিআর হওয়ার ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনস, টার্ম কন্ডিশনস আছে, সেগুলোর মাধ্যমে আপনারা পিআর হতে পারেন। তো আজকে আপনাদেরকে শেয়ার করব যে পদ্ধতি, সেটা হলো যে ক্যাটাগরির মধ্যে আপনি কিভাবে নিজের প্রফেশনটাকে ঢুকিয়ে সেখানে আপনি কম্পারেটিভলি কম সিআরএস স্কোর দিয়ে পিআরের সুযোগটি লাভ করবেন। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন, তথ্যগুলো আশা করি অনেকের জন্য সহযোগিতাপূর্ণ হবে। কিছু পাথওয়ে আপনারা পাবেন, গাইডলাইন পাবেন, যেগুলোর আলোকে নিজের অকুপেশনটা সাজিয়ে আপনি পিআর পাওয়ার চান্সটা বাড়িয়ে তুলতে পারেন। দি মেনি ডিফারেন্ট মেথডস টু বিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর অ্যান ইজিয়ার আইটিএ। তো বেশ কিছু মাল্টিপল ওয়ে আপনাদের সামনে তুলে ধরবো। প্রসপেক্টিভ অ্যান্ড কারেন্ট এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস have multiple different avenues to build eligible work experience for a category and more easily obtain an ITA in the process. Since category-based draw feature some of the lowest cutoff score of any selection type. তো আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি বছরব্যাপী যে ড্রগুলো হয় সেগুলোর মধ্যে ক্যাটাগরি বেসড ড্রগুলোতে কম স্কোর, কম্পারেটিভলি কম স্কোরে তারা আইটি ইস্যু করে। তো যাদের স্কোর 520-এর নিচে, তারা সিইসি ড্রতে কোয়ালিফাই করার জন্যে অনেকটা স্ট্রাগল করতে হবে। যদিও 508 পর্যন্ত সিইসি বা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের ড্র হচ্ছে। মোট কথা যে আপনি যদি 508-এর নিচে আপনার স্কোর হয় তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে আপনি কোনো একটা ক্যাটাগরির মধ্যে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন কিনা, সে বিষয়ে কনসেন্ট্রেট করা। What many not realize, however, is that there is a lot of leeway in terms of how this work experience can be accumulated, as category eligible work can consist of full-time or equivalent part-time work and does not have to be continuous. এখানে একটা কথা বলে রাখা দরকার যে আপনি ক্যাটাগরি বেসড ড্রতে কোয়ালিফাই করতে চাইলে যে ক্যাটাগরির অধীনে আপনার এনওসিটাকে আপনি হাইলাইট করতেছেন সেখানে আপনার 1 বছরের জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে। সেটা একদম কন্টিনিউয়াস হতে হবে তা কিন্তু না, জোড়াতালি দিয়ে আপনি সেটা করতে পারবেন। 3 বছরের মধ্যে 36 মাস সময় আছে। এই 36 মাস সময়ে বিভিন্ন সময়কে যুক্ত করে পার্ট টাইম এক্সপিরিয়েন্সগুলোকেও, জব এক্সপিরিয়েন্সগুলোকেও এখানে লাগাতে পারবেন, কাজে লাগাতে পারবেন। তবে স্টুডেন্ট চলাকালীন সময় পার্ট টাইম এক্সপিরিয়েন্সকে আমার জানা মতে এখানে কাউন্ট করার সুযোগ দেওয়া হয় না। কিন্তু স্টুডেন্টের স্ট্যাটাসে আপনি এমপ্লয়ি হিসেবে দেখা গেলো যে আপনি ফুল টাইম জব পাচ্ছেন না, কিন্তু আপনি ক্যাটাগরি বেস পার্ট টাইম জব পাচ্ছেন, তাহলে আপনি একটার জায়গায় 2টা পার্ট টাইম জব করতে পারেন। অথবা পার্ট টাইম জব আপনি যদি 2 বছর ধরে করেন তাহলে 2 বছরের পার্ট টাইম জব ইকুইভ্যালেন্ট 1 বছরের ফুল টাইম জব হবে। তো এইভাবে আপনারা এইগুলো সাজায় নিতে পারেন। তো আজকে শুধু উদাহরণ, আপনার উপদেশ দিয়ে না, উদাহরণ দিয়ে আমরা বেশ কিছু বিষয় তুলে ধরবো। What to keep in mind when accumulating work experience for express entry category. এখানে বিষয় হলো যে সাপ্তাহিক যে কর্মঘণ্টা সেখানে ক্যাটাগরি বেসড হতে 30 ঘন্টা ধরা হয় সর্বোচ্চ। এখন আপনি যদি 50 ঘন্টা কাজ করেন সেটাকে 30 ঘন্টা হিসেবে কাউন্ট করা হবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। 30 ঘন্টা করে যদি আপনি কাজ করেন পুরো বছর ব্যাপী তাহলে সেখানে হবে 1560 ঘন্টা। এটাকে 1 বছরের জব এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হয়। এখানে আরও কিছু আনুষঙ্গিক গাইডলাইন আছে, আপনারা দেখে নিতে পারেন। Verifying work experience consideration, program requirement versus CRS point versus category eligibility. If you are hoping to qualify for an express entry category, you must meet, এখানে কি বিষয় আপনাকে মিট করতে হবে। নাম্বার 1 হলো বেসিক এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর ওয়ান অফ দি 3 প্রোগ্রামস। নাম্বার 2 হচ্ছে মেক শিওর দ্যাট ইউর কারেন্ট CRS স্কোর ইজ হাই এনাফ দ্যাট ইট পুটস ইউ ইন দি রানিং টু রিসিভ অ্যান ইনভাইটেশন। Number 3 হচ্ছে meet the work experience requirements in a category eligible occupation. Crucial, while there is a overlap, the rules that govern these 3 criteria to assess work experience can be different. For example, a candidate in the Canadian work experience must have at least 1 year
of full-time or equivalent part-time work experience gained in Canada to meet programs requirements. Among other factors, to meet program requirements, this work experience must be in a training, education, experience and responsibility. টিয়ার ক্যাটাগরি 0 থেকে 3 এর মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা শো করতে হবে। টিয়ার 4 এবং 5 কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে কাউন্ট করা হয় না। গেইনড হোয়াইল অন এ ভ্যালিড ওয়ার্ক পারমিট ইন কানাডা, কেউ যদি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে থাকেন তাহলে তাকে ভ্যালিড ভাবে এখানে অবস্থান করতে হবে। নট বি সেলফ এমপ্লয়েড, আনঅথরাইজড অর ডান হোয়াইল এ ফুল টাইম স্টুডেন্ট ইন কানাডা। তো আপনি যখন ফুল টাইম স্টুডেন্ট হিসেবে থাকবেন তখন আপনার যে পার্ট টাইম জব সেটাকে কানাডাতে কিন্তু এখানে দেখাতে পারবেন না। কী হিসেবে দেখাতে পারবেন না? এখানে আপনি ওয়ার্ক এক্সপেন্স হিসেবে দেখাতে পারবেন না। এলিজিবল ফর পিআর অবটেইন উইদিন দি অ্যাট লাস্ট 3 ইয়ার্স, যেটা আমি আগে বলেছি 3 বছরের মধ্যে আপনাকে এক্সপেন্সটা দেখাতে হবে। তো এখানে 3টা ক্যাটাগরি। দিস ইজ নট অ্যান এক্সস্টিভ লিস্ট অফ এখানে এক্সপ্রেস এন্ট্রির ক্যাটাগরি সিআরএস এবং সিসি ক্যাটাগরি, এই বিষয়গুলো এখানে আপনার বিশেষ বিবেচনায় নিতে হবে। এক্সাম্পল, এখানে আমরা বেশ কয়েকটি এক্সাম্পল দিব যেগুলোর মাধ্যমে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। ফুল টাইম কন্টিনিউয়াস 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। নাম্বার 1 এক্সাম্পল আপনারা দেখতেছেন, ফুল টাইম কন্টিনিউয়াস 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে প্রথমে আমরা নাদিয়া নামের একজন ওমেনের উদাহরণ নিয়ে আসবো এখানে, যার বয়স হচ্ছে 29 বছর। সে দুবাইতে বসবাস করে। তার এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে। তো তিনি এখানে ক্যাটাগরির মধ্যে ঢুকতে চান। তো বিশেষ করে তার ইচ্ছা হলো সে এডুকেশন ক্যাটাগরিতে ঢুকবে। তো সেটার জন্যে সে চয়েস করলো এনওসি 42202 টিয়ার 2 ক্যাটাগরির একটি জব। তো সেটাকে চয়েস করে সে তার জব এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করা শুরু করলো। সেক্ষেত্রে এখানে তিনি যেহেতু 12 মাসের জব এক্সপিরিয়েন্স লাগবে, তো এখন সে এই আপনার 12 মাসের এক্সপিরিয়েন্সটা কীভাবে গ্যাদার করবে সেটা এখানে আলোচ্য বিষয়। নাদিয়া স্ট্রাকচার হার ওয়ার্ক টু clearly meet the full-time standard used across express entry work calculations 30 hours per week. Within the next year, she completed 12 months of full-time work with 2 different employers. তো তিনি 2 জন এমপ্লয়ের অধীনে কাজ করে ফুল টাইম এক্সপিরিয়েন্স এখানে শো করেছেন। প্রথম জন ছিলেন লাইসেন্সড চাইল্ড কেয়ার সেন্টারের মালিক, এমপ্লয়ার 1 এ। সেখানে তিনি 1 মার্চ 2025 থেকে অক্টোবর 31, 2025 পর্যন্ত জব করেছেন। তার জব টাইটেল ছিল আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যাসিস্ট্যান্ট। এরপরে এমপ্লয়ার বির অধীনে প্রি স্কুলে তিনি নভেম্বর 1, 2025 থেকে এপ্রিল 15, 2026 পর্যন্ত কাজ করতেছেন। তো এখানে তার আরও সপ্তাহে 30 ঘন্টা করে তিনি কাজ দেখাতে পাচ্ছেন। এইভাবে তিনি 1 বছরের জব এক্সপিরিয়েন্স শো করে তিনি ক্যাটাগরি বেস এডুকেশন ক্যাটাগরিতে তিনি জব এক্সপিরিয়েন্সটা শো করতে পারবেন। এক্সাম্পল 2 হলো ফুল টাইম ইন 6 মান্থ পিরিয়ড ওভার 3 ইয়ার্স। তো আরেকজন ব্যক্তির উদাহরণ এখানে, বিগত 3 বছরের মধ্যে তিনি 6 মাস করে এখানে জব করেছেন। সেটাকে এখানে সবগুলো মিলে 3 বছরের মধ্যে অ্যাকুমুলেট করে তার জব এক্সপিরিয়েন্সটা শো করা হয়েছে। রাভি নামে একজন ব্যক্তি, যার বয়স 30, তিনি পোল্যান্ডে বসবাসকারী ব্যক্তি। তিনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে কানাডাতে আসতে চান স্টেম ক্যাটাগরিতে। তো তিনি আইআরসিসির স্টেম ক্যাটাগরি চেক করলেন, করে তিনি ক্যাটাগরি সিলেক্ট করলেন এনওসি কোড 2120 টিয়ার 1 ক্যাটাগরির একটি জব, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। তো এটাকে সিলেক্ট করার পরে তাকে এখন 12 মাসের জব এক্সপিরিয়েন্স শো করতে হবে এখানে ক্যাটাগরির মধ্যে পড়ার জন্য, স্টেম ক্যাটাগরি পড়ার জন্য। তিনি এটা কিভাবে সাজাচ্ছেন সেটা আমরা দেখি। তিনি কন্ট্রাক্ট বেসিস কাজ করতে আগ্রহী হলেন 2 জন ক্লায়েন্টের সাথে সাইবার সিকিউরিটি সার্ভিস নিয়ে। হি স্ট্রাকচার each job to clearly meet the full-time standard used in express entry work experience calculation 30 hours per week. Within the 3-year window, he completed 2 separate 6-month period of full-time paid work. এখানে দেখুন এমপ্লয়ার 1 হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি, 1 এপ্রিল 2024 থেকে সেপ্টেম্বর 30, 2024। এখানে তিনি 6 মাস কাজ করেছেন 30 ঘন্টা করে সপ্তাহে। তার ডেজিগনেশন ছিল সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। ডিউটিজ আর সাইবার সিকিউরিটি ফোকাসড।
কিপ কনসিস্টেন্ট উইথ এনওসি 21220। তারপরে হচ্ছে তিনি এখানে একটা ব্রেক দিয়েছেন অক্টোবর 1, 2024 থেকে আগস্ট 31, 2025। এই সময় তার জব ছিল না 11 মাস পরে তিনি আবার এমপ্লয়ার বির অধীনে জব নিয়েছেন সেপ্টেম্বর 1, 2025 থেকে ফেব্রুয়ারি 28, 2026 পর্যন্ত তিনি সেখানে জব করেন। তো সেখানে তিনি সপ্তাহে 30 ঘন্টা কাজ করেছেন। তো দুইটা ফুল টাইম ওয়ার্ক জোড়া দিয়ে বা জয়েন করে তার 1 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার হলো 3 বছর সময়ের মধ্যে। মাঝখানে তার জব ছিল না যে কোনো কারণেই হোক। তো তারপরে তিনি এখানে কোয়ালিফাই করতে পেরেছেন। হি মেক শিওর দি কোর ডিউটিস আর স্টিল সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ডিউটিস সো হি ক্যান ক্লেম দি সেম এনওসি 21220 অকুপেশন। এভাবে তিনি 1 বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। এখন তিনি এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করবেন, এলিজিবল হবেন, এটা আমরা আশা করতেছি। এক্সাম্পল 3, ইকুইভ্যালেন্ট পার্ট টাইম এক্সপিরিয়েন্স। তো অনেকে ফুল টাইম জবই পাচ্ছেন না, তিনি দেখা গেল যে সপ্তাহে 15 ঘন্টা কাজের সুযোগ পাচ্ছেন বিভিন্ন কারণে। স্টুডেন্টের বাইরে কিন্তু সেটা বলে নিই, স্টাডি চলাকালীন পার্ট টাইম জবকে এক্সপ্রেস এন্ট্রিতে কাউন্ট করা হচ্ছে না। তো এখানে 32 বছর বয়সী ম্যানিলার একজন মিগুয়েল, তার অলরেডি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে। তিনি এলিজিবিলিটি শো করতে যাচ্ছেন ট্রেড অকুপেশনসে। এটা কিন্তু একটা ক্যাটাগরি বেস সিলেকশন সিস্টেম। তো তার ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি দেখি, তিনি আইআরসিসির ওয়েবসাইট ট্রেড অকুপেশনগুলোর লিস্ট তিনি চেক করলেন, করার পরে তিনি তার চিন্তার আলোকে বা তার পছন্দের আলোকে তিনি একটা সেক্টর চয়েস করলেন, সেটা হচ্ছে গিয়ে প্লাম্বার। তো তার হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ব্যাচেলর অফ সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তিনি ইউনিভার্সিটি অফ ফিলিপাইন থেকে পড়াশোনা করেছেন। এখন তিনি প্লাম্বারের জবের জন্য তিনি জব এক্সপিরিয়েন্স দেখাবেন। এটাতে যদি তিনি 1 বছরের জব এক্সপিরিয়েন্স দেখাতে পারেন তাহলে তার জন্য পিআর পাওয়ার ক্ষেত্রে সিআরএস করে বা ক্যাটাগরিতে কনসিডার হতে তার জন্য সহযোগিতাপূর্ণ হবে। ট্রেড ক্যাটাগরি এলিজিবিলিটি রিকোয়ারমেন্টে দরকার 12 মাস ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অথবা আপনার পার্ট টাইম জব করে সেটা 12 মাসের এক্সপিরিয়েন্স দেখাতে হবে। এখন এই ব্যক্তি কী করলেন, তিনি 3 বছরের মধ্যে ইন এ সিঙ্গেল এলিজিবল অকুপেশনে তিনি মিগুয়েল তিনি যেটা ডিসাইড করলেন যে তিনি শুধুমাত্র এনএসি 72300 এটার মধ্যে থাকবেন, অর্থাৎ প্লাম্বার হিসেবে তিনি জব এক্সপিরিয়েন্স দেখাবেন। এডুকেশন নিয়ে তো আপনারা জেনেছেন। হি ক্যান অনলি ওয়ার্ক পার্ট টাইম ডিউ টু ফ্যামিলি কমিটমেন্টস, মিনিং দ্যাট ইট উইল টেক হিম লঙ্গার টু মিট দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট। তো তার বাস্তবিক কিছু সমস্যার কারণে তিনি পার্ট টাইম জব করতেছিলেন 15 ঘন্টা করে সপ্তাহে। At this place, it will take Miguel 2 years to make the work experience requirement for trade category. 2 বছর এরকম পার্ট টাইম জব করার পর তিনি এটা 1 বছরের ফুল টাইম জবের ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স তিনি শো করতে পারতেছেন, যেটা শুরু হয়েছিল 2024-এর 1 জুলাই এবং শেষ হবে 2026-এর 30 জুন। এভাবেই মূলত তার 1560 ঘন্টা তিনি বের করবেন তার পার্ট টাইম জব থেকে। এরপরে তিনি এই প্লাম্বার ক্যাটাগরিতে, ট্রেড ক্যাটাগরির মধ্যে প্লাম্বার সেকশনে তিনি এখানে ফাইট করবেন এক্সপ্রেস এন্ট্রিতে। এবার আমরা চতুর্থ এক্সাম্পল হিসেবে আসি, ডাবলিং আপ অন পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। একই সময়ে 2টা পার্ট টাইম জব করে একজন ব্যক্তি, তার নাম হলো আইমান, তিনি ওমানে থাকেন, তার বয়স হলো 31 বছর। তিনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে বসে আছেন, জেনারেল রোতে কোনো কাজ হচ্ছে না। এই জন্য তিনি আইআরসিসি ট্রেড ক্যাটাগরির লিস্টটা চেক করে দেখলেন, দেখে তিনি ম্যাচিং করেছেন একটি ট্রেড ক্যাটাগরি, সেটা হচ্ছে আমরা আসতেছি, চুজেস অকুপেশন দ্যাট ম্যাচেস হিজ ব্যাকগ্রাউন্ড, হিটিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ম্যাচেস, এনওসি 72402 টিয়ার 2 ক্যাটাগরির একটি জব। তিনি এটাকে ম্যাচিং করে সেটার আলোকে ডাবল পার্ট টাইম জব একই সাথে করতে শুরু করেছেন। আইমান ডিসাইডস হি উইল ফোকাস অন ক্লেমিং এক্সপিরিয়েন্স অনলি আন্ডার এনওসি 72402, however he is leaving trouble finding full-time job within this occupation. As a result, he decides that he will try to find multiple part-time work positions to try meet the work experience requirements within the just year. তো 1 বছরের মধ্যে 2টা পার্ট টাইম করে তিনি 1 বছরের ইকুইভ্যালেন্ট জব এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ার 1 হচ্ছে কমার্শিয়াল এইচভিএসি কন্ট্রাক্টর, মে 1, 2025 থেকে এপ্রিল 3, 2026 পর্যন্ত তিনি এখানে জব করবেন সপ্তাহে 15 ঘন্টা। তার ডিউটিস হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স, ডায়াগনস্টিক্স, রিপ্লেসিং কম্পোনেন্টস, টেস্টিং সিস্টেম। এমপ্লয়ার বির অধীনে তিনি আরেকটি জব নিচ্ছেন, বিল্ডিং মেইনটেনেন্স কোম্পানি, 1 মে 2025 থেকে 30 এপ্রিল 2026, একই সময়ের মধ্যে। সেখানে তিনি 15 ঘন্টা কাজ করবেন সপ্তাহে। তো এখানে তার ডিউটিস হলো সার্ভিস কলস, ট্রাবল শুটিং,
রিকভারি, চার্জিং, লিক চেকস, সিস্টেম পারফরমেন্স টেস্টিং এগুলো। তো এইভাবে তার 2টি পার্ট টাইম জব মিলে তিনি 1 বছরের মধ্যেই 2টা পার্ট টাইম জব থেকে ইকুইভ্যালেন্ট 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন, করে তিনি এখানে এলিজিবল হবেন। তো আজকের আলোচনাতে মেইন যে ফোকাসিং ইস্যু ছিল আপনাদের জন্য, যারা কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে ওভারঅল ড্রতে কোয়ালিফাই করতে পারতেছে না ডিউ টু ল্যাক অফ সিআরএস স্কোর, তারা যদি নিজের এক্সপিরিয়েন্সের আলোকে কোনো একটা নিজের প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এডুকেশন থেকে শুরু করে সেখান থেকে বের হয়ে এসে কোনো একটা ক্যাটাগরির মধ্যে যদি তিনি জব নিতে পারেন, তাহলে সেটা তার জন্য হেল্পফুল হবে। তিনি সেখানে 1 বছরের জব কন্টিনিউ দেখাতে পারলে, প্রয়োজনীয় তথ্য দিয়ে ডকুমেন্ট এগুলো শো করতে পারলে তার জন্য ক্যাটাগরি বেসড রোতে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবেই মূলত আপনারা আপনাদের চান্সটা বেশি বাড়াতে পারেন। আশা করছি তথ্যগুলো অনেকের জন্য কাজে লাগবে। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।